Thank you and welcome all again to my class. আজকে আমরা আলোচনা করব কার্য শক্তি ও ক্ষমতা, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। পদার্থবিদ্যার একটি সহজ অধ্যায় এই কার্য শক্তি ক্ষমতা। কার্য বলতে কাজ করা। আমরা ব্যবহারিক জীবনে যাই করি না কেন, যা কিছুই করি না কেন তাদের কাজ বলি। এই যে দাঁড়িয়ে আমি কথা বলছি, এটিও আমাদের বিচারে কাজ বা কার্য। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কার্য বা কাজের সংজ্ঞা একটু ভিন্ন রূপ। কার্যের ডেফিনেশন একটু অন্যরকম। কার্যের পরিমাপক রাশিমালা রয়েছে। তো ফিজিক্সের ভাষায় কার্য বা ওয়ার্কের ডেফিনেশন কি? কোনো বস্তু বা বস্তু সংস্থার উপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, যার উপর বল প্রয়োগ করলাম সেটি সরে গেল, তার সরণ ঘটল বা প্রয়োগ বিন্দুর সরণ হলো, তখন তাকে কার্য বলে। কার্য সম্পন্ন করতে গেলে বলের প্রয়োগ বিন্দুর সরণ হতেই হবে। যেমন এই দেওয়াল বা বোর্ডের উপর বল প্রয়োগ করলাম, কিন্তু দেওয়াল বা বোর্ডের সরণ হলো না, অর্থাৎ এখানে বল প্রয়োগ করা সত্ত্বেও কোনো কার্য সম্পাদন হলো না। বল প্রয়োগ করার ফলে সরণ ঘটলেই যে কার্য হবে তাও নয়, নির্ভর করছে সরণের অভিমুখ আর বল প্রয়োগের অভিমুখের অন্তর্বর্তী কোণের উপরও। যেদিকে বল প্রয়োগ করলাম সরণ যদি তার সমকোণে হয়, যেদিকে বল প্রয়োগ করা হলো কোনো বস্তুর ওপর, বস্তুটির সরণ সেদিকে না হয়ে তার সমকোণে যদি হয়, তবুও তাকে কার্য বলা হয় না। কার্যের পরিমাপ হচ্ছে 0। তো কার্য কম না বেশি শুধু বলের উপর নির্ভর করে না, শুধু সরণের উপর নির্ভর করে না, বল এবং সরণের যে অন্তর্বর্তী কোণ তার উপরও নির্ভর করে কার্যের পরিমাণ। অ্যাকচুয়ালি কার্য স্কেলার রাশি, বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি। বল এবং সরণের দ্বারা তৈরি কার্য একটি স্কেলার রাশি। কিভাবে? দুটি ভেক্টর রাশির যদি ডট প্রোডাক্ট করা হয়, দুটি ভেক্টর রাশির যদি স্কেলার প্রোডাক্ট করা হয়, তাহলে স্কেলার রাশি তৈরি হয়। তাই ওয়ার্ক ইজ নাথিং বাট স্কেলার প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। কি বললাম? ওয়ার্ক ইজ স্কেলার প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। বলের উপর, সরণের উপর এবং তাদের অন্তর্বর্তী কোণের উপর নির্ভর করে কার্যের বা কৃতকার্যের মান, তবে তাকে কার্য বলে। আমরা জানি যে কার্য স্কেলার রাশি। যে প্রযুক্ত বল ও সরণের স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণফলই হলো কার্যের পরিমাপ। কি বললাম? কার্য স্কেলার রাশি, দুটি ভেক্টর রাশি দিয়ে তৈরি হয়, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো প্রযুক্ত বল আর সরণের যে স্কেলার প্রোডাক্ট, সেটি হচ্ছে কার্যের পরিমাপক রাশিমালা। অর্থাৎ বলা যায় যে কৃতকার্য W ওয়ার্ক ইজ ইকুয়াল টু F.S। যদি আমরা এগুলো ছোটো ক্লাসেও দেখেছি আমরা, যে এখানে একটা বস্তু রয়েছে, বস্তুর উপর মনে করলাম যে এদিকে বল প্রয়োগ হচ্ছে F, বস্তুটা এদিকে না গিয়ে মনে করলাম যে থিটা অ্যাঙ্গেলে
থিটা অ্যাঙ্গেলে বস্তুটা এখানে গিয়ে পৌঁছালো। মনে করলাম যে এই সরণটা হচ্ছে এস, তাহলে এখান থেকে বস্তুটা এখানে পৌঁছালো, সরণ এদিকে হলো যেখানে বল এই বরাবর প্রয়োগ হয়েছে, অর্থাৎ প্রযুক্ত বল আর সরণের অন্তর্বর্তী কোণ থিটা। তাহলে কৃতকার্য কত? কৃতকার্য হবে এফ ডট এস। এফ ডট এস ডট প্রোডাক্টের ফর্মুলাতে আমরা জানি এটা হচ্ছে এফ এস কস থিটা মড অফ এফ মড অফ এস এবং তাদের অন্তর্বর্তী কোণের কোসাইন। ডট প্রোডাক্ট বলতে আমরা বুঝি ভেক্টর দুটির মান এবং তাদের অন্তর্বর্তী কোণের কোসাইন। তাহলে এফ এস কস থিটা, এটাকে আরও একটু এরকম করে লেখা যায় যে এফ কস থিটা ইন্টু এস। কি তফাৎ? তফাৎ এটুকু নেই যে এফ এদিকে রয়েছে, এফ কস থিটা বলতে এই উপাংশটা বোঝায়, এটা এফ এটা এস, অন্তর্বর্তী কোণ থিটা। তো এফ কস থিটা বলতে এফ কস থিটা বলতে এটার এদিককার উপাংশ, মানে সরণের দিকে বলের উপাংশটাই হচ্ছে এফ কস থিটা। এফ কস থিটা আর কিছুই না, সরণের দিকে বলের উপাংশ। তাই এটাকে আমরা ভাষা দিয়ে এইভাবেও লিখতে পারি যে কৃতকার্য ইকুয়াল টু সরণের দিকে বলের উপাংশ মানে এফ কস থিটা। এফ কস থিটা বলতে সরণের দিকে বলের উপাংশ ইন্টু সরণ সমান কৃতকার্য, অথবা ওয়ার্ক ইজ স্কেলার প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তবে এখানে যে ফোর্সের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্থির মানের বল, ভেরিয়েবল ফোর্স না, কনস্ট্যান্ট ফোর্স। অবশ্যই মনে রাখবো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস বা এফ এস কস থিটা বা এফ কস থিটা ইন্টু এস। এখানে এফ হচ্ছে ফোর্স, হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, অর্থাৎ এফ ইকুয়াল টু স্থির মানের বল বা স্থির বল। ভেরিয়েবল ফোর্স না, ভেরিয়েবল ফোর্সের জন্য এই ফর্মুলা না ওয়ার্ক ডানের। আমরা আলোচনা করব ইন্টিগ্রেশন এফ ডট ডিএস আসবে। কৃতকার্যের মান এফ এর উপর এস এর উপর যেমন নির্ভর করছে তেমনি থিটার উপর নির্ভর করছে। তো থিটা বিভিন্ন মানে হতে পারে, তো প্রধানত তিনটি মানকে নিয়ে আমরা তিনটা কেস আলোচনা করব। এক নাম্বার, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি মানে কি? সরণ যেদিকে প্রযুক্ত বল সেদিকে, বা প্রযুক্ত বল যেদিকে সরণ সেদিকে, সরণ এবং প্রযুক্ত বলের অভিমুখ একই দিকে। সরণ ও প্রযুক্ত অভিমুখ একই দিকে। তাহলে এই ফর্মুলা থেকে কি পাচ্ছি? থিটা 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি মানে 1, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ আর এস আসলো শুধু। তো অতএব ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এবং সরণ প্রযুক্ত বলের দিকে হলে, যেদিকে বল প্রয়োগ করা হবে সরণ সেদিকেই যদি হয়, তবে এরূপ কার্যকে কি বলা হয়? বলের দ্বারা কার্য, বা পজিটিভ ওয়ার্ক বললেও চলে, বলের দ্বারা কার্য। তাহলে এই কার্যকে কি বলা হয়? বলের দ্বারা কার্য। অবশ্যই পজিটিভ ওয়ার্ক। উদাহরণ, একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিলাম, অভিকর্ষ বল নিচের দিকে টানছিল,
বল যেদিকে, বলের অভিমুখ যেদিকে, বস্তুটার সরণ সেদিকেই হলো। বস্তুটাও নিচে পড়লো, অভিকর্ষ বলও নিচের দিকে টানছিল, তাহলে অভিমুখ একই, মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে বলের দ্বারা কার্য। 2 নাম্বার, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। থিটা যদি 180 ডিগ্রি হয়, বলের দ্বারা কার্য কি? যেদিকে বল সেদিকেই সরণ। আর থিটা যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মানে কি? বিপরীত দিকে। এই থিটাটা হচ্ছে 180 ডিগ্রি, যেদিকে সরণ বলটা তার উল্টা দিকে। অর্থাৎ সরণ বলের বিপরীত দিকে। এটা কেমন কথা? সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়, বল যেদিকে প্রয়োগ করা হবে সরণ তার উল্টা দিকে হবে। এটাও কি সম্ভব? এটা সম্ভব তখনই যখন এই বল ছাড়াও অন্য এক বা একাধিক বল উপস্থিত থাকে। শুধুমাত্র একটি বল ক্রিয়া করছে বস্তুর উপর আর বলের বিপরীত দিকে সরণ হচ্ছে, এটা সম্ভব না। নিশ্চয় অন্য কোনো বল উপস্থিত রয়েছে, অন্য এক বা একাধিক বল উপস্থিত রয়েছে। মানে টেবিলের উপরে একটা বস্তু রয়েছে, আমি ঠেলে সরিয়ে দিচ্ছি, যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটা সেদিকে সরছে। কিন্তু বস্তুটা যখন সরে যাচ্ছে, টেবিলের গায়ে ঘর্ষণ বল তৈরি হচ্ছে গতির বিপরীত দিকে। তাই ঘর্ষণ বল যদি বিচার করি, ঘর্ষণ বল গতির বিপরীত দিকে ক্রিয়া করছে। বস্তুটা যেদিকে সরণ হচ্ছে, ঘর্ষণ বল তার বিপরীত দিকে ক্রিয়া করছে। অর্থাৎ ঘর্ষণ বলের বিচারে বলের বিরুদ্ধে কার্য। বাহ্যিক বল যেটা প্রয়োগ করছি সেদিকেই সরণ হচ্ছে, কিন্তু ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করছে? বিপরীত দিকে। তাই ঘর্ষণ বলের বিচারে বলের বিরুদ্ধে কার্য। 180 ডিগ্রি সরণ আর বলের মধ্যে অ্যাঙ্গেল। একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলাম, যতক্ষণ সে উপর দিকে যাচ্ছিল ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে আমি উপরের দিকে বল প্রয়োগ করেছি, আমার বলের বিচারে বলের দ্বারা কৃতকার্য। কিন্তু অভিকর্ষ বল তো থেমে নেই, অভিকর্ষ বল তো নিচের দিকে টানছিল, তাই কি না? তাহলে অভিকর্ষ বলের বিচারে যদি আমি চিন্তা করি যে অভিকর্ষ বল নিচের দিকে টানছে, বস্তুটা উপরের দিকে ছুঁড়ে দিয়েছি, উপরের দিকে সরণ হচ্ছে, তার মানে কি অভিকর্ষ বলের বিচারে বলের বিরুদ্ধে কার্য। এটাকে বলা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। এক্ষেত্রে W is equal to F S cos theta, cos 180 ডিগ্রি, থিটা যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ বল এদিকে প্রয়োগ হচ্ছে, সরণ এদিকে হচ্ছে, তাহলে 180 ডিগ্রি বিপরীত দিকে। তাহলে cos 180 ডিগ্রি মানে -1, তাহলে এফ এস, আর cos 180 মানে -1, তাহলে -fs হচ্ছে। অর্থাৎ ঋণাত্মক কার্য সম্পাদন হচ্ছে যদি 180 ডিগ্রি হয়। এই বল ছাড়াও এই বল ছাড়াও, প্রযুক্ত বল ছাড়াও অন্য বল উপস্থিত থাকা বাধ্যতামূলক। না হলে ঋণাত্মক কার্য বা বলের বিরুদ্ধে কার্য হতে পারে না। 3 নম্বর, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যেদিকে বল প্রয়োগ হলো, মনে করলাম এদিকে বল প্রয়োগ হচ্ছে, এদিকে সরণ হচ্ছে, এটা এস, এটা মনে করলাম বল, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সরণ প্রযুক্ত বলের সঙ্গে লম্বভাবে হয়।
সরণ প্রযুক্ত বলের লম্ব দিকে হয়। যে বল বস্তুর গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, বস্তু যেদিকে গতিশীল বল যদি তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তাহলে এই বল কোনো কার্য করে না। মানে W = Fs cos থিটা, থিটা 90 ডিগ্রি, তাহলে cos 90 মানে 0, তাহলে W = 0, তাই W হবে 0। তাহলে যে বল বস্তুর গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে সেই বল আসলে কোনো কার্য করে না, একে বলা হয় কার্যহীন বল। বলটাকে কি বলা হয়? কার্যহীন বল। বল বস্তুর গতির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করলে। বল গতির লম্ব দিকে হলে সেই বল কোনো কার্য করে না, এই বলকে বলা হয় কার্যহীন বল। যেমন সেন্ট্রিপেটাল ফোর্স, বৃত্তপথে যখন ঘুরছে কোনো একটি বস্তু, বস্তুর উপর একটি কেন্দ্রাভিমুখী বল, অভিকেন্দ্র বল ক্রিয়া করে, কিন্তু বস্তুর গতি সর্বদাই বৃত্তের স্পর্শক বরাবর, অর্থাৎ বস্তুর গতির অভিমুখ আর অভিকেন্দ্র বলের অভিমুখ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। তাই এই অভিকেন্দ্র বলকে, সেন্ট্রিপেটাল ফোর্সকে বলা হয় কার্যহীন বল। তিনটা কন্ডিশন, থিটা = 0 ডিগ্রি হলে বলের দ্বারা কার্য বা পজিটিভ ওয়ার্কও বলেছে, থিটা = 180 ডিগ্রি হলে বলের বিরুদ্ধে কার্য, নেগেটিভ ওয়ার্ক, আর থিটা = 90 ডিগ্রি হলে কোনো কার্য হয় না। তো আসল কথা হচ্ছে যে থিটা যদি 90 এর কম হয়, 90 ডিগ্রি হলে কোনো কার্য হয় না, থিটার মান যদি 90 এর কম হয় তো কার্যের যে কার্য হয় সেটা হচ্ছে ধনাত্মক কার্য বা পজিটিভ ওয়ার্ক, আর থিটা যদি 90 এর বেশি হয় তাহলে হচ্ছে ঋণাত্মক কার্য বা নেগেটিভ ওয়ার্ক। 90 এর কম হলে ধনাত্মক কার্য, থিটার মান 90 এর বেশি হলে ঋণাত্মক কার্য, আর থিটা যদি 90 হয় তাহলে কোনো কার্য না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ডিভাইড করছে। কি বললাম? থিটা যদি <90 ডিগ্রি হয় তাহলে cos থিটা কি হবে? = পজিটিভ। সূক্ষ্মকোণ হলে cos থিটা পজিটিভ, অতএব W = F cos থিটা বা Fs cos থিটা সমান পজিটিভ। তো এরূপ কার্যকে বলা হয় ধনাত্মক কার্য, অর্থাৎ 90 ডিগ্রির থেকে যদি কম হয়, 90 ডিগ্রি থেকে যদি কম হয়, এদিকে F এদিকে S, থিটা <90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রি থেকে কম হয়, cos থিটা ধনাত্মক হয়, তাতে ওয়ার্কও ধনাত্মক বা পজিটিভ আসবে। তো থিটা = 90 ডিগ্রির কম হলে, সূক্ষ্মকোণ হলে, প্রযুক্ত বল এবং সরণের অন্তর্বর্তী কোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আসলে কি হয়? আসলে যেটা হয় যে কৃতকার্য ওই বস্তুর শক্তি বাড়িয়ে দেয়, শক্তি যোগান দেয়। একটা বস্তু দাঁড়িয়ে আছে, আমি তাকে বল প্রয়োগ করলাম, তার সরণ হলো। সরণ আর প্রযুক্ত বলের অন্তর্বর্তী কোণ যদি 90 এর কম হয়, 0 থেকে 90 এর মধ্যে হয়, তাহলে কি হবে? বস্তুটার শক্তি বৃদ্ধি পাবে। আমি যে তার উপর কার্য সম্পাদন করলাম, আমি যে কার্য করলাম, সেই কার্য তার
মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হলো, তার শক্তি বৃদ্ধি পেল। অর্থাৎ ধনাত্মক কার্য আর কিছুই না, বস্তুকে শক্তি যোগান দেওয়ার যে কার্য, যে কার্য করলে বস্তুটি শক্তি বর্ধিত হয়। কখন? যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অন্তর্বর্তী কোণ সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল, তখনই এটা হয়। অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রির কম হবে তখন কস থিটা পজিটিভ হবে, ওয়ার্ক ডান পজিটিভ হবে। এই কার্যকেই বলা হয় ধনাত্মক কার্য। অর্থাৎ যে কার্য বস্তুকে শক্তি যোগান দেয় বা বস্তুর শক্তি বৃদ্ধি করে তাকে ধনাত্মক কার্য বলে। তাকে কি বলে? ধনাত্মক কার্য। কখন এটি সম্ভব? যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অন্তর্বর্তী কোণ সূক্ষ্ম কোণ, যে কার্য বস্তুকে শক্তি যোগান দেয় বা বস্তুর শক্তি বৃদ্ধি করে তাকে ধনাত্মক কার্য বলে। বল ও সরণের অন্তর্বর্তী কোণ সূক্ষ্ম কোণ হলেই এটি সম্ভব। তাহলে ঋণাত্মক কার্য, ধনাত্মক কার্য যদি শক্তি যোগান দেয় বস্তুকে, ঋণাত্মক কার্য কি করবে? শক্তি হ্রাস করে দেবে, শক্তি কেড়ে নেবে বস্তুর। অর্থাৎ একটা বস্তু এদিকে যাচ্ছিল, আমি উল্টা দিকে টানছি, আমি কার্য করছি, অর্থাৎ প্রযুক্ত বল আর সরণ বিপরীত দিকে, তাহলে কি বস্তুর শক্তি আস্তে আস্তে কমে যাবে। তো উল্টা দিকে যদি আমি কার্য সম্পাদন করি, অর্থাৎ এখানে থিটা যদি 90 ডিগ্রির বেশি হয়, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রির সমান বা কম, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ। অতএব ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু Fs cos থিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ। এখানে স্থূলকোণ হতে হবে, তাহলে এটা যদি স্থূলকোণ বলতে চাই এটা তাহলে দেওয়া যাবে না। স্থূলকোণ হতে হবে বা সমকোণ হতে, সরলকোণ হতে হবে। এরকম যদি হয়, যেদিকে সরণ এদিকে বল প্রয়োগ করছি, তাহলে বস্তুটার শক্তি কমে যাবে। বস্তুটাকে বাধা দিচ্ছে, অ্যাকচুয়ালি বস্তুর গতিকে বাধা দিচ্ছে। এই বল বস্তুর গতিকে বাধা দেয়, বস্তুর শক্তিকে হ্রাস করে দেয়। তাই আমরা লিখতে পারি এখানে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। যে কার্য বস্তুর শক্তি কেড়ে নেয় বা হ্রাস করে, যে কার্য বস্তুর শক্তি কেড়ে নেয় বা হ্রাস করে তাকে ঋণাত্মক কার্য বলে। বল ও সরণের অন্তর্বর্তী কোণ স্থূলকোণ অথবা সরল কোণ হলেই এটি সম্ভব। তাহলে এই হচ্ছে ধনাত্মক কার্য এবং ঋণাত্মক কার্য। ধনাত্মক কার্য বস্তুকে শক্তি যোগান দেয়, বস্তুর শক্তি বৃদ্ধি করে। যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অন্তর্বর্তী কোণ হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, 90 ডিগ্রির কম। কিন্তু যদি 90 ডিগ্রির বেশি হয় তাহলে ওই কার্য বস্তুর শক্তি কমিয়ে দেয়, বস্তুর গতিকে বাধা দেয়, বস্তুর সরণকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন সেই কার্যকে বলা হয় ঋণাত্মক কার্য বা নেগেটিভ ওয়ার্ক। সহজ ভাষায় আমরা যেটা বললাম বলের দ্বারা কার্য, সেটা ধনাত্মক ওয়ার্ক মানে পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কার্য। আর বলের বিরুদ্ধে কার্য সেটা হচ্ছে ঋণাত্মক কার্য বা নেগেটিভ ওয়ার্ক। তাহলে এটা 90 ডিগ্রির বেশি, এটা 90 ডিগ্রির কম,
90 ডিগ্রির বেশি ঋণাত্মক কার্য, 90 ডিগ্রির কম যদি হয় ধনাত্মক কার্য। আর যদি বাউন্ডারিতে বর্ডারে যে থাকবে 90 ডিগ্রি, তাহলে কার্য কি হবে? ধনাত্মক না ঋণাত্মক না, কার্য হয়ে যাবে 0। এটা কার্য না পজিটিভ না নেগেটিভ, কার্য হচ্ছে 0। এদিকে যদি হয় তাহলে পজিটিভ, ওদিকে যদি হয় তাহলে হচ্ছে নেগেটিভ। আমরা কার্যের একক এবং মাত্রা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। যে কার্য, যেহেতু W = F × S আর সঙ্গে cos θ স্কেলার ফর্মে লিখলাম, তাহলে কার্যের একক কি হবে? এসআই পদ্ধতিতে cos θ কোনো একক নেই, মান। ফোর্সের একক নিউটন, সরণের একক এসআই পদ্ধতিতে মিটার, তো নিউটন মিটার হচ্ছে কার্যের একক। কার্যের একক মানে এগুলার একক, এটার একক নেই, ইউনিটলেস। আর এফ নিউটন, এস মিটার, নিউটন মিটার, বা একেই বলা হয় জুল। আর সিজিএস, কার্যের সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে ডাইন, আর এস হচ্ছে সেমি। বা এটাকে বলা হয় আর্গ। এটা সিজিএস পদ্ধতিতে কার্যের একক ডাইন, সেমি বা আর্গ। এসআই পদ্ধতিতে কার্যের একক নিউটন মিটার বা জুল। জুল এবং আর্গ মনে রাখলেই যথেষ্ট, অথবা এখান থেকে পেতে পারি। যদি বলি জুল কাকে বলে, তাহলে কি বলবো? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ ঘটানো যায়, তাহলে যে কার্য সম্পাদন হয় সেই কার্যের মান হচ্ছে 1 জুল। কি বললাম? এখান থেকে সংজ্ঞাটা বানিয়ে লিখছি যে 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ ঘটানো যায়, তাহলে যে কার্য হয় সেই কার্যটি হচ্ছে 1 জুল। এক আর্গ কাকে বলে? 1 ডাইন বল প্রয়োগ করে 1 সেমি সরণ ঘটালে যে কার্য সম্পাদন হয় ওই কার্যের মানকে বলা হয় 1 আর্গ। আর্গ আর জুলের মধ্যে কি সম্পর্ক? 1 জুল = 10⁷ আর্গ। এটা আমরা প্রমাণ করতে পারি, ছোট ক্লাসেও রয়েছে। এরপরে মাত্রা, ডাইমেনশন। মাত্রা কি? এফ এর মাত্রা এবং এস এর মাত্রা। এফ এর মাত্রা হচ্ছে এম এল t-2 এফ এর মাত্রা, তার সঙ্গে এস বা সরণের মাত্রা হচ্ছে এল, তাহলে কার্যের মাত্রা হচ্ছে এম L² t-2। তো আমরা জানলাম যে ওয়ার্ক ডান W = F.S, স্কেলার প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এবার এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি 3 ডাইমেনশনালি দেওয়া থাকে, মানে ত্রিমাত্রিক দেশে মনে করলাম ফোর্স = দেওয়া আছে Fx i cap, Fy j cap, Fz k cap। আমরা জানি যে i cap, j cap, k cap x y z ডিরেকশনে হচ্ছে ইউনিট ভেক্টর, এবং s ভেক্টরটা দেওয়া আছে Sx i cap, Sy j cap, Sz k cap। মড আর ইউনিট ভেক্টর, মড আর ইউনিট ভেক্টর। তাহলে W = কি হবে? এই দুটোতে ভেক্টর, এটা কিন্তু ভেক্টর না, কারণ স্কেলার প্রোডাক্ট মানেই হচ্ছে স্কেলার রাশি তৈরি হবে। দুটি ভেক্টরকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে স্কেলার মান পাই, স্কেলার রাশি পাই। তো এই দুটাকে যদি ডট করি তাহলে কি পাবো? Fx Sx i.i মানে 1, Fy Sy Fz Sz
অর্থাৎ যেহেতু আমরা জানি, আলোচনা করেছি I ডট I J ডট J K ডট K ইকুয়াল টু 1, আর বাকিগুলা I এর সঙ্গে J, J এর সঙ্গে K, যেহেতু মিউচুয়ালি পারপেন্ডিকুলার তাই cos 90 মানে 0 হয়ে যাবে। I ডট J ইকুয়াল টু 0, J ডট K ইকুয়াল টু 0, K ডট I ইকুয়াল টু 0, শুধু I ডট I, J ডট J, K ডট K এর মানগুলো পাবো, তাই এটা হবে ওয়ার্ক ডানের মান, কৃতকার্যের মান। এবার যদি ভেরিয়েবল ফোর্স হয়, খুব ইম্পর্টেন্ট ভেরিয়েবল ফোর্সের জন্য আমরা যে W ইকুয়াল টু F ডট S করেছি, এখানে F অবশ্যই কনস্ট্যান্ট ফোর্স, এবার আমরা ভেরিয়েবল ফোর্স বা পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্যের রাশিমালা। পরিবর্তনশীল বল মনে করলাম যে F ইকুয়াল টু দেওয়া আছে, F ইকুয়াল টু 3x প্লাস 2x স্কোয়ার। x এর মানের পরিবর্তনে f এর মান পরিবর্তন হচ্ছে, বা এখানে y স্কোয়ার, বা f ইকুয়াল টু 3t প্লাস 4t স্কোয়ার ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রযুক্ত বল স্থির মানের বল নয়, প্রযুক্ত বল পরিবর্তনশীল, সময়ের সাপেক্ষে অথবা x এবং y এর মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তাহলে যেটা ভেরিয়েবল ফোর্স বা পরিবর্তনশীল বল, তার জন্য কৃতকার্য কি, তার রাশিমালা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। মনে করলাম গ্রাফ যদি অঙ্কন করি, এদিকে পরিবর্তনশীল বল F, এদিকে কি ধরবো x ধরি, বা s ধরতে পারি ডিসপ্লেসমেন্ট। এবার মনে করলাম এটা হচ্ছে বল পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল বল। তাই যদি হয় বল এবং সরণের কার্ভ যদি এরকম হয়, যেহেতু বল পরিবর্তনশীল, অর্থাৎ বিভিন্ন x এর বিভিন্ন মানে বলের মান বিভিন্ন, x এর বিভিন্ন মানে বলের মান বিভিন্ন, তখন কৃতকার্য কি করে নির্ণয় করব? আমরা এখানে একটা খুব পাতলা একটা স্ট্রিপ নেব, জানি আমরা ইন্টিগ্রেশনের পদ্ধতি, যেখানে খুব পাতলা dx, যার থিকনেস হচ্ছে dx টেন্ডস টু 0, dx টেন্ডস টু 0, অতি সূক্ষ্ম পাতলা আমরা একটা স্ট্রিপ নেব, এত সূক্ষ্ম যে এই জায়গায় ফোর্সটা স্থির থাকবে। কেমন ভাষা? dx এর মান এত কম, এত নগণ্য, dx টেন্ডস টু 0, যাতে f এর মান আর এখানে পরিবর্তন হচ্ছে না। f পরিবর্তনশীল, কিন্তু এর থিকনেসটা এত কম যাতে এই মুহূর্তের জন্য fটা স্থির আছে, টেন্ডস টু 0 যেহেতু। তাহলে যদি বলি যেটা dx আর হাইটটা মনে করলাম f, থিকনেস dx, হাইট f, তাহলে এই যে পাতলা হলেও যে রেক্টেঙ্গুলার স্ট্রিপ, তার ক্ষেত্রফল কত? f আর dx, f ইন্টু dx। f হচ্ছে বল, এটা হচ্ছে সরণ। তার মানে কি, যেটাকে আমি ক্ষেত্রফল বলছি সেটা আসলে এই dx সরণের জন্য কৃতকার্য, এটাই হচ্ছে dx সরণের জন্য কৃতকার্য, অর্থাৎ dw।
ডিএক্স থিকনেসের একটা স্ট্রিপ নিলাম এফএক্স কার্ভের। কেন? ডিএক্সটা টেন্ডস টু 0, 0-র কাছাকাছি এর থিকনেসটা এত কম যাতে এই মুহূর্তের জন্য এফ পাল্টাচ্ছে না। তাহলে এই অংশটার জন্য এই অংশটার ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে এফ ইন্টু ডিএক্স, এফ হচ্ছে হাইট, ডিএক্স হচ্ছে উইথ, তা লম্বা চওড়া দৈর্ঘ্য প্রস্থ গুণ করলাম, তাহলে এটার ক্ষেত্রফল পেলাম। এটার ক্ষেত্রফল যখন পেলাম তখন দেখছি এটা তো বল, এটা তো সরণ, যদিও নগণ্য সরণ, তো বল ইন্টু সরণ মানে কৃতকার্য, নগণ্য সরণ অল্প সরণ তো অল্প কৃতকার্য ডিডাব্লিউ, তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স, মানে যাকে আমরা ক্ষেত্রফল বলছি সেটা হচ্ছে কৃতকার্য। তাহলে যদি এরকম অনেকগুলো স্ট্রিপ করি, সব স্ট্রিপগুলোকে যোগ করি এরিয়াগুলা, তাহলে কি পাবো? ডাব্লিউ পাবো ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ। ইন্টিগ্রেশন বলতে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য স্ট্রিপকে একসঙ্গে যোগ করা, সাম করা। তো এটা যদি এবার এক্স এর মান মনে করলাম x1 থেকে x2 যদি বার করি, যে x1 থেকে x2 পরিমাণ সরলো, তাহলে কৃতকার্য কত? টোটালটা ধরলাম, মনে করলাম যে এখানে x1 এখানে x2, তাহলে এই অংশটার কৃতকার্য বার করব, এটা x1 এটা x2, তাই x1 টু x ইন্টিগ্রেশন x1 টু x2 এফ ডিএক্স এরকমও করতে পারি। অথবা ডিএক্স না হয়ে যদি এখানে দেখি যে 3 ডাইমেনশনাল, তাহলে এরকমও হতে পারে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x1 টু x2 এফ ডিএক্স ইন্টিগ্রেশন y1 থেকে y2 এফ ডিওয়াই ইন্টিগ্রেশন z1 টু z2 এফ ডিজেড, এরকম হতে পারে। অথবা এটাকে একবারে আমরা এরকম লিখতে পারি এফ ডট ডিএস s1 টু s2। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে, এটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এফএস। আর এখানে এটার মানে কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ এফ এক্স। অর্থাৎ আমরা যতটুকু আলোচনা করলাম তার যদি সামারি করি, যে কনস্ট্যান্ট ফোর্সের জন্য W ইজ ইকুয়াল টু এফ ডট এস বাই এফ এস কস থিটা, এটা একটা ওয়ে। কনস্ট্যান্ট ফোর্সের জন্য কৃতকার্যের রাশিমালা। ভেরিয়েবল ফোর্সের জন্য W is equal to integration of f dot dx x1 to x2, অথবা W is equal to area under the curve f x হোক, f s হতে পারে, এফ ওয়াই হতে পারে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কার্ভ দেওয়া আছে, লেখচিত্র দেওয়া আছে, তো লেখচিত্রের এফ এক্স বা এফ ওয়াই বা এফ এস, এই যে লেখচিত্র, তার আন্ডারে যে ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রফলটা আর কিছুই না, সেটাই হচ্ছে ওয়ার্ক ডান, কৃতকার্য। তাই কৃতকার্য স্থির বলের জন্য এটা রাশিমালা, ভেরিয়েবল ফোর্সের জন্য এটা রাশিমালা, অথবা এরিয়ার মাধ্যমে গ্রাফের মাধ্যমে গ্রাফিক্যালি আমরা এইভাবে নির্ণয় করতে পারি যে কার্ভের নিচে যে ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রফল আর কিছুই না, ওই ক্ষেত্রফলের মানই হচ্ছে কৃতকার্যের মান। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ ডিএক্স এই স্ট্রিপটার ক্ষেত্রফল, এফ ডিএক্স জিওমেট্রিক্যালি যখন চিন্তা করব, ডিএক্স হচ্ছে দৈর্ঘ্য, এফ হচ্ছে প্রস্থ বা দৈর্ঘ্য প্রস্থ যাই ধরি না কেন, তো এটা হচ্ছে ক্ষেত্রফল। আর যখন ফিজিক্সের ভাষায় ধরবো, এফ হচ্ছে প্রযুক্ত বল,
ডিএক্স হচ্ছে সরণ, তো বল আর সরণ মানে কৃতকার্য, আর জিওমেট্রিক ভাষায় দৈর্ঘ্য প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে এটাই হচ্ছে ক্ষেত্রফল, এটাই হচ্ছে ওয়ার্ক ডান। তাই ক্ষেত্রফল কিছুই না, ক্ষেত্রফলটাই হচ্ছে ওয়ার্ক ডান। যখন ইন্টিগ্রেশন করব এরিয়া আন্ডার দ্য কার্ভ, টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। সংরক্ষী বল এবং অসংরক্ষী বল খুব ইন্টারেস্টিং দুটি বিষয়। সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স এমন একটি বল বা ফোর্স যার অধীনে কোনো বস্তু যে কোনো বিন্দু থেকে অপর যে কোনো বিন্দুতে নিয়ে গেলে যে কৃতকার্য সেটি কোন পথে গেল পথের উপর নির্ভর করে না, প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর উপর নির্ভর করে শুধুমাত্র। কি বলতে চেয়েছি? বলতে চেয়েছি, মনে করলাম যে এখানে একটি বিন্দু আছে এ, এখানে একটি বিন্দু আছে বি। একটি বস্তু কনজারভেটিভ বলের দ্বারা এ থেকে বিতে গেল এই রাস্তা দিয়ে, 1 নম্বর রাস্তা দিয়ে, অথবা এ থেকে বিতে গেল এই রাস্তা দিয়ে, 2 নম্বর রাস্তা দিয়ে, অথবা এ থেকে বিতে গেল এই রাস্তা দিয়ে। সংরক্ষী বলের দ্বারা এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি বস্তু গেল, এই পথেই যাক বা এই পথেই যাক বা এই আঁকাবাঁকা পথেই যাক, 3 পথে যেতে যে কৃতকার্য, 3টি কৃতকার্যই সমান। অর্থাৎ পথের উপর নির্ভর করে না কৃতকার্য সংরক্ষী বলের দ্বারাই। কি লিখতে পারি? 1 নম্বর পথ দিয়ে কৃতকার্য, আর 2 নম্বর পথ দিয়ে কৃতকার্য, আর 3 নম্বর পথ দিয়ে কৃতকার্য, আর ইকুয়াল সমান। তাই সংরক্ষী বলের সংজ্ঞা যদি বলি, যে বলের অধীনে কোনো বস্তু যে কোনো একটি বিন্দু থেকে অপর যে কোনো একটি বিন্দুতে নিয়ে গেলে সম্পাদিত কৃতকার্য অনুসৃত পথের উপর নির্ভর করে না, বরঞ্চ শুধুমাত্র প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর উপর নির্ভর করে। প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। কোন পথ দিয়ে গেল, ছোট পথে গেল, বড় পথে গেল, সোজা পথে গেল, বাঁকা পথে গেল, দ্যাট ডাজ নট ম্যাটার। কখন? সংরক্ষী বলের জন্য, কনজারভেটিভ ফোর্সের জন্য। তাহলে সংরক্ষী বলের সংজ্ঞা কি বলতে পারি? সংরক্ষী বল এমন একটি বল যার অধীনে কোনো বস্তু যে কোনো একটি বিন্দু থেকে অপর যে কোনো বিন্দুতে নিয়ে গেলে সম্পাদিত কৃতকার্য অনুসৃত পথের, যে পথে গেল সেই পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর উপর নির্ভর করে। প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের উপর নির্ভর করে, কোন পথে গেল পথের উপর নির্ভর করে না। এবং আবদ্ধ বা বদ্ধ পথের জন্য সংরক্ষী বলের বেলায় কৃতকার্য শূন্য। অর্থাৎ যদি বৈশিষ্ট্যগুলো লিখি আমি, কি বৈশিষ্ট্য? 1 নম্বর, কৃতকার্য অনুসৃত পথের উপর নির্ভর করে না। Work done does not depend on the path it traveled. তাহলে কার উপর নির্ভর করে? নির্ভর করে শুধুমাত্র
প্রাথমিক ও অন্তিম অবস্থানের উপর। 3 নম্বর, এই বলের অধীনে বদ্ধ পথের কৃতকার্য শূন্য। অর্থাৎ গেল, ঘুরে আসলো ওই বিন্দুতেই, প্রাথমিক বিন্দু বা প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান যদি সেম হয় তাহলে কনজারভেটিভ ফোর্সের আন্ডারে মোট কৃতকার্য শূন্য। কি বলতে পারি? বলতে পারি এই বলের অধীনে বদ্ধ পথের কৃতকার্য শূন্য। ওয়ার্ক ডান বাই রাউন্ড ট্রিপ ইজ 0। চার নম্বর, কার্যের পুনরুদ্ধার সম্পূর্ণরূপে সম্ভব। এ পথে যেতে যে কার্য করতে হলো, উল্টা পথে ফিরে আসলে বিপরীত এবং সমান পরিমাণ কার্য করতে হয়, তাই কার্যের পুনরুদ্ধার সম্পূর্ণরূপে সম্ভব। বলা যায় কার্যের পুনরুদ্ধার সম্ভব, সম্পূর্ণরূপে কার্যের পুনরুদ্ধার সম্ভব। 5 নম্বর, স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জি, বিভব বলি বা স্থিতিশক্তি বলি, পটেনশিয়াল এনার্জি শুধুমাত্র ডিফাইন্ড এই কনজারভেটিভ ফোর্সের বেলায়। স্থিতিশক্তি শুধুমাত্র সংজ্ঞায়িত এই সংরক্ষী বলের জন্য। স্থিতিশক্তির স্থিতিশক্তি কথাটা প্রযোজ্য, স্থিতিশক্তি সংজ্ঞা দেওয়া যায় শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্য, নন কনজারভেটিভের জন্য না। গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল, স্প্রিং বল, আর স্থির তড়িৎ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, চৌম্বক বল, এগুলো হচ্ছে সংরক্ষী বলের উদাহরণ। অভিকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এগুলো হচ্ছে সংরক্ষী বল। তাহলে সংরক্ষী বলের উল্টাটা হচ্ছে অসংরক্ষী বল। তাহলে যে বলের অধীনে কোনো বস্তুকে এক বিন্দু থেকে অপর যে কোনো বিন্দুতে নিয়ে যেতে গেলে কৃতকার্য শুধুমাত্র ওই প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের উপর নির্ভর করে না, কোন পথে গেল সেই অনুসৃত পথের উপর নির্ভর করে, সেই বলকে বলা হয় অসংরক্ষী বল। যেখানে ছিল রাউন্ড ট্রিপ করে ঘুরে আসলো, কৃতকার্য শূন্য হবে না অসংরক্ষী বলের বেলায়। অসংরক্ষী বলকে আবার ডিসিপেটিভ ফোর্স বলা হয়, অপচয়কারী বল, অবক্ষয়ী বল অসংরক্ষী বলকে বলা হয়। তাহলে যদি বলে অসংরক্ষী বল কাকে বলে? যে বলের অধীনে কোনো বস্তুকে যে কোনো একটি বিন্দু থেকে অপর যে কোনো বিন্দুতে নিয়ে যেতে গেলে
কৃতকার্য অনুসৃত পথের উপর নির্ভর করে, কোন পথে গেল সেই পথের উপর নির্ভর করে, ছোট পথে গেল না বড় পথে গেল, সোজা পথে গেল না আঁকা বাঁকা পথে গেল, সেই পথের উপর নির্ভর করছে। এবং বদ্ধ আবর্তনে কৃতকার্য শূন্য হয় না, এরূপ বলকে বলা হয় অসংরক্ষী বল। উদাহরণ হচ্ছে কি হবে? প্রধান উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স। সান্দ্র বল, বায়ুর বাধা, এয়ার ড্র্যাগ যাকে বলছে। তাহলে এগুলো হচ্ছে অসংরক্ষী বল। ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স, সান্দ্র বল, বায়ুর বাধাজনিত বল, এগুলো হচ্ছে অসংরক্ষী বল বা অবক্ষয়ী বল। যদি বলি বৈশিষ্ট্য কি, তাহলে উল্টো কথাগুলো বলবো। কি বৈশিষ্ট্য? কৃতকার্য অনুসৃত পথের উপর নির্ভর করে, মানে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে একটা বস্তুকে নিয়ে যাওয়া হলো, কোন বলের দ্বারা নিয়ে যাওয়া হলো? অসংরক্ষী বলের দ্বারা। তাহলে এই পথে গেল, মনে করলাম কৃতকার্য W1, এই পথে গেল, মনে করলাম কৃতকার্য W2, এই পথে গেল, মনে করলাম কৃতকার্য W3। তাহলে অসংরক্ষী বলের জন্য W1 1 নম্বর পথ দিয়ে গেলে কৃতকার্য, আর 2 নম্বর পথ দিয়ে যাওয়ার জন্য কৃতকার্য, আর 3 নম্বর পথ দিয়ে যাওয়ার জন্য কৃতকার্য, বা 4 নম্বর 5 নম্বর ইত্যাদি ভিন্ন ভিন্ন পথ দিয়ে যাওয়ার জন্য কৃতকার্য, যা হবে তারা সমান হবে না। They are not equals to each other. তো W1 not equals to W2, not equals to W3, কারণ পথের উপর নির্ভর করছে কৃতকার্য। 2 নম্বর কি বলেছিলাম? নির্ভর করে শুধুমাত্র প্রাথমিক ও অন্তিম অবস্থানের উপর। তাহলে সেটা নির্ভর করে না, শুধুমাত্র প্রাথমিক আর অন্তিম অবস্থানের উপর নির্ভর করে না। এই বলের অধীনে বদ্ধ পথের কৃতকার্য শূন্য, ওয়ার্ক ডান বাই রাউন্ড ট্রিপ ইজ নট 0। 3 নম্বর, কার্যের পুনরুদ্ধার সম্পূর্ণরূপে সম্ভব নয়। 4 নম্বর, স্থিতিশক্তির সংজ্ঞা পাওয়া যায় না। তাহলে সংরক্ষী বল, অসংরক্ষী বল নিয়ে আমরা আলোচনা করলাম। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল যে সংরক্ষী বল, সেটা কি করে প্রমাণ করব? বা ঘর্ষণ বল যে অসংরক্ষী বল, নন কনজারভেটিভ ফোর্স, সেটা কি করে প্রমাণ করব? এবং কিভাবে একটা বল F = দেওয়া আছে, মনে করলাম 3I + 4J + 5K, এটা সংরক্ষী না অসংরক্ষী বল, কি করে সেটা বুঝবো? সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। সংরক্ষী বলের সংজ্ঞা কি জানলাম? যে এই বলের অধীনে যে কোনো বস্তুকে যে কোনো একটি বিন্দু থেকে অপর যে কোনো বিন্দুতে নিয়ে যেতে গেলে যে কৃতকার্য করতে হয়, সেটা পথের উপর নির্ভর করে না, প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের উপর নির্ভর করে শুধুমাত্র। তাহলে মনে করলাম যে একটা বস্তুকে এখানে ছিল, এখান থেকে বস্তুটাকে এখানে নিয়ে যাব। এই বস্তুটা মনে করলাম m ভর, এখান থেকে এখানে নিয়ে যাব। ডাইরেক্ট এখান থেকে নিয়ে যেতে পারি, অথবা মানে এদিক থেকেও যেতে পারি, অথবা এদিকে হয়েও যেতে পারি, তাই তো? মনে করলাম এটা A থেকে B তে নিয়ে যেতে হবে, তো A থেকে B ডাইরেক্ট এই বরাবর নততল বরাবর নিয়ে যেতে পারি, মানে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারি, অথবা A থেকে X হয়ে তারপরে B তে যেতে পারি। তো অভিকর্ষ বলের বেলায় এই পথে নিয়ে গেলে যে কৃতকার্য করতে হবে,
এই পথ দিয়ে নিয়ে যেতে গেলে যদি সেই পরিমাণ কৃতকার্য করতে হয় তবেই বলবো অভিকর্ষ বলটি সংরক্ষী বল। কারণ অভিকর্ষ বল সংরক্ষী বল যদি হয় তাহলে সংরক্ষী বলের বৈশিষ্ট্য কি? প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের উপর নির্ভর করছে কার্য। এই পথে গেল সোজা পথে না বেঁকা পথে, পথের উপর নির্ভর করছে না। তো আমরা চেক করে দেখব যে ওয়ার্ক ডান এ টু বি আর ওয়ার্ক ডান এ থেকে এক্স হয়ে তারপরে বি, এই দুটো সমান হচ্ছে কি হচ্ছে না। এখান থেকে এখানে গিয়ে ওয়ার্ক ডান কত আর এই রাস্তা দিয়ে গেলে ওয়ার্ক ডান কত, সেই দুটো আমরা যাচাই করব। তো বস্তুটার ভর যদি এম হয় তাহলে অভিকর্ষ বল নিশ্চয় mg, কোনো সন্দেহ নেই। এই কোণটা মনে করলাম থিটা, এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এ থেকে বিতে যখন যাবে প্রযুক্ত বল mg, অর্থাৎ w এ থেকে বি, w এ থেকে বি এটা যদি নির্ণয় করি তো এফ এস কস থিটা, এফ এস কস থিটা, মনে করলাম এই দূরত্বটা হচ্ছে এল, এফ এস কস থিটা। তাহলে এফ এস বলতে এই সরণটা মানে এফ এল, কস থিটা, থিটা বলতে কি বোঝায়? থিটা বলতে বোঝায় প্রযুক্ত বল আর সরণের অন্তর্বর্তী কোণ। প্রযুক্ত বল নিচের দিকে, সরণ হচ্ছে এই বরাবর, তাহলে এই বরাবর সরণ, এই বরাবর বল, তাহলে এখান থেকে এটার অন্তর্বর্তী কোণ কত 90 প্লাস থিটা, তাই তো? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই থিটাটা কোন থিটা? সরণ আর প্রযুক্ত বলের অন্তর্বর্তী কোণ। তো সরণ এদিকে, প্রযুক্ত বল এদিকে, অন্তর্বর্তী কোণ 90 প্লাস থিটা। তাহলে কত হচ্ছে এটা 90 ডিগ্রি প্লাস থিটা যদি হয় তাহলে মাইনাস সাইন থিটা, তাহলে হচ্ছে মাইনাস এফ এল সাইন থিটা। এটা হচ্ছে কৃতকার্য। ও এফ এর মান এমজি, এমজি বসিয়ে দিই। বোঝা গেল কি গেল না? এই বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে এমজি হচ্ছে তার অভিকর্ষ বল। সরণ হচ্ছে এইদিকে, যদি এই দিক দিয়ে ডাইরেক্ট পাঠাই তাহলে সরণ আর বলের অন্তর্বর্তী কোণ থিটা প্লাস 90 ডিগ্রি, কস 90 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা। এফ এর মান হচ্ছে এমজি, এল এটাই রয়েছে। তো এটা হচ্ছে কার্য যদি এই বরাবর যায়, আর যদি এই পথে যাই একই কার্য না আলাদা আমরা চেক করব। এ এক্স বি, এ থেকে এক্স তারপরে বি, এটা আর কিছুই না, এটাকে দুটুকরা করা যায়, এই বরাবর যাওয়া আর এই বরাবর যাওয়া, অর্থাৎ ডাব্লিউ এ টু এক্স আর ডাব্লিউ এক্স টু বি। এই যাওয়াটার কার্য আর এই যাওয়াটার কার্য দুটো টুকরা করলাম। এখান থেকে যখন এখানে গেল, বস্তুটা এখান থেকে এখানে গেল, অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে প্রযুক্ত বল আর সরণ এ থেকে যখন এক্সে গেল, প্রযুক্ত বল আর সরণের অন্তর্বর্তী কোণ কত 90 ডিগ্রি, কস 90 মানে 0। আমরা জানি যে সরণ যদি বলের সঙ্গে লম্বভাবে হয়, বল প্রয়োগ হচ্ছে যেদিকে, সরণ যদি তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তাহলে কোনো কার্য হয় না, যেহেতু কস 90 0। তাই এ থেকে যখন এক্সে গেল কোনো কার্য হলো না, তাই এটা হচ্ছে 0। আর এখান থেকে যখন উপরে উঠবে, এখানে যখন বস্তুটা পৌঁছালো তার নিচের দিকে ওজন কত, বল কত এমজি, আর এটা কত, এটা মনে করলাম এস, তাহলে এমজি
আর এটা হচ্ছে এস বা এফ এস কস থিটা। প্রথমে লিখি, কি লিখব? এফ এস কস থিটা। থিটা কত? বল হচ্ছে নিচের দিকে, সরণ হচ্ছে উপরের দিকে, বিপরীতমুখী বল আর সরণ, তার মানে থিটা হচ্ছে 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি, তাই তো? এফ এর মান mg, এস এস কত হবে? এটা যদি এল হয়, এটা থিটা, তাহলে এটা হচ্ছে এল কস থিটা, আর এই লাইনটা এটা এল হলে এটা হচ্ছে এল সাইন থিটা, এটা এল হলে এটা এল সাইন থিটা, মানে এস ইকুয়াল টু এল সাইন থিটা। আর কস 80 ডিগ্রি মানে -1, তাহলে মাইনাস mgl সাইন থিটা। তো আফটার অল WAB ডাইরেক্ট আর WAXB দুটা ইকুয়াল, অতএব সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। তাহলে অভিকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল, কারণ এই পথে যাওয়া যতটা কার্য আর এদিক ঘুরে যাওয়া কার্য একই। শুধু তাই না, যদি আমরা জটিল প্রক্রিয়া বার করতাম, এদিকের কার্য এদিকের কার্য একই উত্তর আসতো। কত উত্তর আসতো? ওই -mgl সাইন থিটাই আসতো। এখানে রাউন্ড ট্রিপ যদি হতো সংরক্ষী বলে, তাহলে মোট কার্য হতো 0। রাউন্ড ট্রিপ হলে এখান থেকে মনে করলাম আবার এখানেই ঘুরে আসলো সংরক্ষী বলে, তার কৃতকার্য কত? 0। কেন 0? সরণ 0 সেই জন্য না, সরণ 0 সেই জন্য না, যাওয়ার সময় যতটা কার্য হলো, ফেরার সময় বিপরীত পরিমাণ কার্য হয়, তাই যোগ করলে 0 হয়ে যায়, মোট কার্য 0 হয়ে যায়। যেমন এখান থেকে এখানে গেলাম -mgl সাইন থিটা হলো, আবার যদি এখান থেকে নিচের দিকে আসি, এখানে আসি, এই পথেই আসি আর এই পথেই আসি, তাহলে +mgl সাইন থিটা হবে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, আবার এতে ফিরে আসলো, যে পথেই যাক, যে পথেই আসুক না কেন, এ থেকে বি হয়ে আবার এতেই ফিরে আসলো, তাহলে কার্যটা 0 হবে। এ থেকে গিয়ে ঘুরে আবার এতে ফিরে আসলে কার্য হচ্ছে 0। সংরক্ষী বলের জন্য ওয়ার্ক ডান বাই রাউন্ড ট্রিপ ইজ 0। কিন্তু ঘর্ষণ বল অসংরক্ষী বল। ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষী বল। কেন? মনে করলাম এখান থেকে একটা বস্তু এ থেকে বিতে গেল, এ থেকে বিতে গেল, তো যদি বস্তুটা এ থেকে বিতে যায়, মনে করলাম এস সরণে গেল, তাহলে যখন এদিকে গতিশীল হবে, তখন ফ্রিকশন বা ঘর্ষণ বল উল্টো দিকে ক্রিয়া করবে, গতির বিপরীত দিকে, গতির বা গতির প্রবণতার বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করে। তবে বস্তুটা এদিকে যাচ্ছে, ঘর্ষণ বলের বিচারে, বাহ্যিক বল তো আছেই, ঘর্ষণ বলের বিচারে যেদিকে সরণ, উল্টা দিকে প্রযুক্ত বল। অতএব ঘর্ষণ বলের জন্য কৃতকার্য -Fs। বুঝাতে পারলাম কি বললাম? বস্তুটা যাচ্ছে এদিকে, এস পরিমাণ সরণ হয়ে এ থেকে বিতে গেল, তো বস্তুটা যখন এদিকে যাচ্ছিল, ঘর্ষণ বল উল্টা দিকে, ফ্রিকশন তো উল্টা দিকে কাজ করে, তাহলে ফ্রিকশন এফ উল্টা দিকে কাজ করলো, তাহলে সরণ আর ঘর্ষণ বলের অন্তর্বর্তী কোণ কত? 180 ডিগ্রি। এদিকে গতি, এদিকে সরণ, আর ঘর্ষণ বল উল্টা দিকে, তাহলে 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণ হলে এফএস কস থিটা, এফ বলতে ঘর্ষণ বল, এস কস থিটা মানে কস 180 ডিগ্রি মানে মাইনাস, তাহলে এফএস হলো। এবার যখন আবার এখান থেকে ফিরে আসবে, যখন এখান থেকে রাউন্ড ট্রিপের জন্য আবার ফিরে এখানে আসতে চাইবে, তখন কি হবে? যেদিকে গতিশীল উল্টা দিকে ঘর্ষণ বল, তখন ঘর্ষণ বল এদিকে, তো
এ থেকে যখন বিতে গেল তখন এটা কৃতকার্য, আবার বি থেকে যখন এতে আসলো তখন কৃতকার্য কী হবে, একই পরিমাণ হবে মাইনাস এফ এস, কারণ ডিরেকশন পাল্টে যাচ্ছে দুটারই, সরণ এদিকে ঘর্ষণ বল ওদিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মানে একই হিসাব। অতএব যদি যোগ করি এ থেকে আবার এতেই ফিরে আসলো, তাতে কৃতকার্য ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ হচ্ছে -2 এফ এস। জিরো হচ্ছে না, জিরো হচ্ছে না। জিরো যদি না হয় তাহলে সেটা হচ্ছে অসংরক্ষী বল। অথবা এরকম বলতে পারি যে এখান থেকে একটা বস্তু এখানে গেল, মানে এরকম এ থেকে বিতে যাবে, এই পথে গেল আর এই পথে গেল, এটা 1 নম্বর পথ, এটা মনে করলাম 2 নম্বর পথ, মনে করলাম রেক্ট্যাঙ্গেল করব। এ থেকে বিতে যাওয়ার দুটো রাস্তা, একটা সহজ রাস্তা এ থেকে বি, আর একটা ঘুরে এই পথে এ থেকে বি। তো মনে করলাম এটা যদি এস হয়, এদিককার সরণটা যদি এস হয় তাহলে এদিককার সরণটা এস, এটা মনে করলাম এস ড্যাশ, তো এটা মনে করলাম এস ড্যাশ। রেক্ট্যাঙ্গুলার ওয়েতে গেছে, একটা ডাইরেক্ট, একটা এই পথে ঘুরে। তাহলে এখানকার যাওয়ার জন্য কৃতকার্য হচ্ছে মাইনাস এফ এস, এফ যদি ফ্রিকশনাল ফোর্স হয়। এদিকে যাওয়ার জন্য এটা 1 নম্বর ওয়েতে W1 মাইনাস এফ এস, আর W2 এই দিককার যাওয়াটা হলে W2, এ থেকে বিতে যাব, এই রাস্তা দিয়ে গেলে কৃতকার্য মাইনাস এফ এস, আর এই রাস্তা দিয়ে ঘুরে গেলে কৃতকার্য কী হবে। যদি সংরক্ষী বল হতো তাহলে সমান হতো দুটো রাস্তায়, কিন্তু এখানে সমান হবে না। কেন? এখানে হবে মাইনাস এফ এস ড্যাশ, এটার জন্য হবে মাইনাস এফ এস, এটার জন্য হবে মাইনাস এফ এস ড্যাশ, কারণ সরণ যেদিকে বল বিপরীত দিকে, তাই 180 ডিগ্রি cos 180 ডিগ্রি মানে মাইনাস, তাই এরকম আসবে। তাহলে কি হচ্ছে -2 এফ এস ড্যাশ মাইনাস এফ এস। অতএব W1 নট ইকুয়ালস টু W2, তাই ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষী বল। রাউন্ড ট্রিপের মাধ্যমেও বলা যায়, অথবা এরকম একটা উদাহরণ নিয়েও বলা যেতে পারে যে ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষী বল। ইকুয়ালস টু fx i cap প্লাস fy j cap প্লাস fz k cap দিয়ে বলছে যে এই বলটি কনজারভেটিভ না নন কনজারভেটিভ, এই বলটি সংরক্ষী না অসংরক্ষী বল প্রমাণ করো, চেক করো, সংরক্ষী বল না অসংরক্ষী বল। আমি তো এখানে চিহ্ন দিয়ে লিখেছি, এমনও হতে পারত যে f ইকুয়াল টু 3i প্লাস 4j প্লাস কে বা মাইনাস কে, এটা সংরক্ষী বল না অসংরক্ষী বল প্রমাণ করো। আমরা অঙ্ক করব নেক্সট ভিডিওতে, আজকে শুধু থিওরিগুলো আলোচনা করছি। তো কিভাবে প্রমাণ করব সংরক্ষী না অসংরক্ষী? সংরক্ষী না অসংরক্ষী বল কি করে প্রমাণ করব? প্রমাণ করার জন্য সংরক্ষী হবে যদি কি পার্সিয়াল ডেরিভেটিভ করব, 1 নাম্বার ডেল এফ এক্স বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এফ ওয়াই বাই ডেল এক্স, মানে ফোর্সটা এফ এক্স নিয়েছি, এক্স কম্পোনেন্ট নিয়েছি, তো ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ, এখানে উল্টা এফ ওয়াই নিলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। দেখো উপরে এক্স নিচে ওয়াই,
উপরে ওয়াই নিচে এক্স, উপরে ফোর্সের কম্পোনেন্ট আর নিচে এক্স ওয়াই দিয়ে ডেরিভেটিভ করব, পার্শিয়াল ডেরিভেটিভ। এটা যদি সমান হয়ে যায় তো এক্স আর ওয়াই গেছে, এবার ওয়াই আর জেড, ডেল এফ জেড ডেল ওয়াই। তাহলে এখানে উল্টা লিখবো, কী লিখবো বলো তো? ডেল জেড উপরে ওয়াই নিচে, এখানে ওয়াই উপরে যাবে, ডেল এফ ওয়াই বাই ডেল জেড। এটাও যদি সমান হয়, 3 নাম্বার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এবার জেড এক্স ডেল এফ জেড বাই ডেল এক্স ডেল এফ এক্স বাই ডেল জেড। ভাইস ভার্সা নিব, এখানে এফ জেড নিচে ডেল এক্স, তাহলে উপরে ডেল এফ এক্স যে ডেল জেড, জেড এক্স এক্স জেড, জেড ওয়াই ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড, সাইক্লিক অর্ডারে এক্স ওয়াই জেড। এরকমভাবে 3টা সমীকরণ পাবো। 3টা সমীকরণকেই যদি সিদ্ধ করে তাহলে বলটি হবে সংরক্ষী, আদারওয়াইজ অসংরক্ষী বল, আদারওয়াইজ অসংরক্ষী বল। আমরা কয়েকটা প্রবলেম নিব কিন্তু নেক্সট ক্লাসে। কার্য করার যে সামর্থ্য তাকে শক্তি বলে। কি বললাম? কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। যে বস্তুর যে পরিমাণ কার্য করতে পারে সেটি তাই শক্তির পরিমাপ। কি বললাম? কোনো বস্তু যে পরিমাণ কার্য করতে সক্ষম, যে পরিমাণ কার্য করতে সক্ষম সেটি তার শক্তির পরিমাপ। কম কার্য করতে পারলে তার শক্তি কম, বেশি কার্য করতে পারলে তার শক্তি বেশি। কার্য করার সামর্থ্যই শক্তি। তাই কার্যের পরিমাপই হচ্ছে শক্তির পরিমাপ। পক্ষান্তরে বলতে পারি কার্য এবং শক্তি অভিন্ন রাশি। তাই কার্যের একক এবং শক্তির একক একই রকম। কোনো বস্তু যে পরিমাণ কার্য করতে পারে বা কার্য সম্পাদন করতে পারে বা কার্য সম্পন্ন করতে পারে সেটিই তার শক্তির পরিমাপ। কি লিখলাম? কার্য এবং শক্তি এক জাতীয় রাশি এবং এদের একক ও অভিন্ন, মানে এককও একই রকম। তাহলে কার্যের সিজিএস একক হচ্ছে আর্গ, শক্তিরও সিজিএস একক আর্গ। কার্যের এসে একক হচ্ছে জুল, শক্তিরও এসে একক হচ্ছে কি? জুল। শক্তি 8টি রূপে আমরা পাই, প্রধানত 8টি রূপে পাই। তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি ইত্যাদি শক্তি রয়েছে। কিন্তু এই অধ্যায়ে আলোচ্য বিষয় কি? যান্ত্রিক শক্তি। শক্তির শুধুমাত্র যান্ত্রিক শক্তি আমরা আলোচনা করব। মেকানিক্যাল এনার্জি আলোচ্য বিষয়। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর অবস্থান বা আকার বা গতির কারণে বা তিনটার যে কোনো একাধিক কারণে কোনো বস্তুর গতি, অবস্থান বা আকার এর কারণে বা এদের
একাধিক কারণে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। কি বললাম? যান্ত্রিক শক্তি দুই প্রকার। যান্ত্রিক শক্তি কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর গতিশক্তি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। দুই নম্বর স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, ইউ দিয়ে চিহ্নিত করা হয়। যান্ত্রিক শক্তি প্রধানত দুই প্রকার। গতিশক্তি কাকে বলে? কোন বস্তুর গতির কারণে বা গতীয় অবস্থার জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলে গতিশক্তি। একটা তার কাটা আছে, পেরেক আছে, উপরে হাতুড়িটি বসিয়ে দিলাম, পেরেকটা ঢুকছে না, ওই হাতুড়িটাই উপরে তুলে জোরে মারলাম, পেরেকটা ঢুকে গেল, কার্য করতে পারলো। কেন? যখন গতিশীল হয়ে গেল হাতুড়িটি, গতিশীলতার জন্য কার্য করার সামর্থ্য অর্জন করলো হাতুড়িটা, সেজন্য কার্য করতে পারলো। তো গতিশীলতার জন্য যে কার্য করতে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। একটা গুলি, বন্দুকের গুলি কাচের জানলায় টাচ করে রাখলাম, ভিতরে ঢুকছে না, কিন্তু বন্দুক থেকে যখন ছোড়ে কাচের জানালা ফুটো করে ভিতরে ঢুকে যায়। কেন? গতিশীলতার কারণে তার মধ্যে একটা শক্তি অর্জন হয়, কার্য করার সামর্থ্য অর্জন করে গতিশীলতার কারণে, যে কারণে সে কাচের জানালা ফুটো করে ঢুকতে পারছে। তো গতিশীলতার জন্য, বস্তুর গতীয় অবস্থার জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। তাকে বলে গতিশক্তি। গতিশক্তি কোনো বস্তুর ভর যদি m হয়, তার গতিবেগ যদি v হয়, তবে তার গতিশক্তি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার। কি বললাম? m ভরের বস্তু যদি v গতিবেগে গতিশীল থাকে তবে ওই বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ mv স্কয়ার। কি করে পেলাম? আমরা নির্ণয় করতে পারি যে, মনে করলাম একটি বস্তুর গতিবেগ v, একটি বস্তুর গতিবেগ v, m ভরের বস্তু v গতিবেগে চলছে, তাকে থামানোর জন্য বিপরীত দিকে আমি f বল প্রয়োগ করলাম। তাকে থামানোর জন্য বিপরীত দিকে আমি f বল প্রয়োগ করলাম, তাতে a মন্দন তৈরি হলো এবং s দূরত্ব পর গতিবেগ শূন্য হয়ে গেল। কি বললাম? সংক্ষেপে বলছি, কোনো বস্তুর ভর m, গতিবেগ v, তাকে থামানোর জন্য আমি f বল প্রয়োগ করলাম, স্থির মানের বল, তাতে a মন্দন তৈরি হয়ে s দূরত্ব বা s সরণ যাওয়ার পরে থেমে গেল। তাহলে কৃতকার্য কি? কৃতকার্যই তো শক্তি। তাহলে কৃতকার্য কি? W is equal to Fs, F is equal to Ma into S। এবার আমরা জানি V স্কোয়ার is equal to U স্কোয়ার মাইনাস 2as। V বলতে চূড়ান্ত বেগ, শূন্য, প্রাথমিক বেগ v ছিল, তাহলে এখান থেকে আমরা as এর মান যদি পাই কত হচ্ছে? v স্কোয়ার বাই 2। তাহলে as এর জায়গায় বসিয়ে দেব, কত হবে as এর জায়গায়? v স্কোয়ার বাই 2 মানে হাফ mv স্কোয়ার। আর কৃতকার্য যেটা, সেটাই তো এনার্জি, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে। তাহলে কাইনেটিক এনার্জি হাফ mv স্কোয়ার। যে ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক কি? ভরবেগ p is equal to mv আর গতিশক্তি e is equal to হাফ mv স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি mv হোল স্কোয়ার বাই 2m।
উপরে একটা এম দিয়ে গুণ করলাম, তো এম স্কোয়ার ভি স্কোয়ার মানে এম বির হোল স্কোয়ার। উপরে এম দিয়ে গুণ করেছি, তো নিচেও এম দিয়ে গুণ করতে হবে, তাহলে তো ইকুয়াল থাকবে। এবার উপরে এম বির হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি পি স্কোয়ার বাই টুয়াইস এম। বজ্রগুণ করে পির মান যদি বার করতে চাই তাহলে কী বার হবে, বা এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু এম ই। এটা হচ্ছে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। কাইনেটিক এনার্জিকে সংক্ষেপে আমি এখানে ই দিয়ে চিহ্নিত করেছি। এবার আলোচনা করব ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম, কার্য শক্তি উপপাদ্য। কার্য এবং শক্তির মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে, যে কোনো বস্তুর উপর একাধিক বল কার্য সম্পাদন করলো, একাধিক বল কোনো বস্তুর উপর প্রয়োগ হয়ে কার্য করলো, তাতে মোট যে কৃতকার্য হলো, সে কনজারভেটিভ ফোর্স দ্বারা হোক, নন কনজারভেটিভ ফোর্স দ্বারা হোক, ইন্টারনাল ফোর্স দ্বারা হোক, এক্সটার্নাল ফোর্স দ্বারা হোক, মোট যে কার্য সম্পাদন করা হলো বস্তুর ওপর, সেটি কার সমান? তার গতিশক্তির পরিবর্তনের সমান। Total work done by all the forces on a body is equal to change of kinetic energy of the body. অর্থাৎ এক বা একাধিক বল দ্বারা কোনো বস্তুর উপর যে কৃতকার্য করা হলো, সেই মোট কৃতকার্য কার সঙ্গে সমান? বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান। এটাই হচ্ছে কার্য শক্তির উপপাদ্যের মূল বিষয়বস্তু। Total work done by all forces on a body, all forces equals to change of kinetic energy of the body। এই হচ্ছে মূল মন্ত্র। অর্থাৎ পাতি কথায় W ইকুয়াল টু সমস্ত কৃতকার্য W1 প্লাস W2 প্লাস W3, যদি একাধিক বল প্রয়োগ করা হয় তো প্রত্যেকের কৃতকার্যকে যদি সমষ্টি করি তাহলে W টোটাল ইকুয়াল টু আর কিছুই না, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। কি? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তার মানে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। কতটা পরিবর্তন হলো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। শুরুতে যেটা ছিল আর শেষে যতটা হলো, তাদের বিয়োগফল আর কিছুই না, কৃতকার্য। প্রুফ, ভেরিয়েবল ফোর্সটা তো করি আগে। ভেরিয়েবল ফোর্সের জন্য যে কোনো একটা বস্তু এ থেকে বিতে গেল, ভেরিয়েবল ফোর্স এ থেকে বিতে গেল, তাহলে তার মোট কৃতকার্য W পরিমাণ কত? আমরা জানি যে dW ইকুয়াল টু F ডট dx। আর যদি ইন্টিগ্রেশন করি তাহলে dWটা W হয়ে গেল, আর এদিকে ইন্টিগ্রেশন থাকলো, মনে করলাম যে x1 টু x2 বাই a টু b। যদি x এর বিচারে করি, যখন বল আর সরণ একই অভিমুখে, তাহলে এটা যদি হয়, বস্তুর ভর আমরা m ধরেছি, তাহলে এটা হচ্ছে ma ডট dx। এবার আমরা
এ ইজুকাল টু লিখতে পারি ডিভি বাই ডিটি, তাই তো? এটাকে লিখতে পারি এদিকেও ডিএক্স এদিকেও ডিএক্স দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে ডিএক্স বাই ডিটি ডিভি বাই ডিটি, অপারেটর চেঞ্জ করে নিলাম, তাহলে হচ্ছে ভি ডিভি বাই ডিএক্স। বুঝা গেল কিনা? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, ডিএক্স ডিএক্স দিয়ে গুণ করলাম উপর নিচে, কারণ এখানে ডিএক্স আছে। এবার ডিএক্স আর ডিটি এটাকে একদিকে নিলাম, ডিএক্স বাই ডিটি, আর ডিভি বাই ডিএক্সটাকে একদিকে রাখলাম। ডিএক্স বাই ডিটি মানে তো ভি, তাহলে ডিভি বাই ডিএক্স বাঁচলো। তাহলে এর মান এটা এর জায়গাতে বসাবো, এখানে এ টু বি, এর মান হচ্ছে ভি ডিভি ডিএক্স, এখানে ডিএক্স 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 বাদ যাচ্ছে, ভি এর এ টু বি এম বি ডিভি, যেহেতু ভি চলে আসলো তাই এ আর বি না করে ভি ইনিশিয়াল আর ভি ফাইনাল, ভি ইনিশিয়াল ভি ফাইনাল। ভি ডিভির যদি করি তাহলে ভি স্কোয়ার বাই 2 হবে, ভি ইনিশিয়াল ভি ফাইনাল। এটা হিসাব করলে কি দাঁড়াচ্ছে, হাফ আর এমটাকে বাইরে নিয়ে নিলাম, হাফ এম ভি এটা হচ্ছে কাইনেটিক এনার্জি এট ফাইনাল, কাইনেটিক এনার্জি এট ইনিশিয়াল। তাহলে কৃতকার্য ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে শুরু করেছিলাম, ডাব্লিউ এর মান কোথায় দাঁড়ালো, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি এট ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তাহলে এটা প্রুফ হয়ে গেল। কনস্ট্যান্ট ফোর্স দিয়ে যদি সংক্ষেপে করতে চাই, তাহলে মনে করলাম এম ভর, প্রথমে ইউ ছিল গতিবেগ, তাহলে প্রথম কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার। এবারে কি আমি এফ বল প্রয়োগ করলাম, তাতে এ ত্বরণ তৈরি হলো, এস পরিমাণ দূরত্ব গেল এবং ভি গতিবেগ লাভ করলো। কি বলে আমার একবার শুনবে, বস্তুটার ভর এম ছিল, প্রাথমিক গতিবেগ ইউ ছিল, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এবার আমি এফ বল প্রয়োগ করলাম, এ ত্বরণ তৈরি করলো, এস সরণ যাওয়ার পরে ভি গতিবেগ লাভ করলো, তাহলে আর ফাইনাল কাইনেটিক এনার্জি কি হলো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, অতএব গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে এটা। এবার ওয়ার্ক ডান যদি আমি বিচার করি, ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডান হচ্ছে বল ইন্টু সরণ, বল হচ্ছে এফ, সরণ হচ্ছে এস, এফ মানে এম এ এস, বস্তুর ভর এম ছিল। এবার আমরা এ এস এর মানটা নির্ণয় করব কীভাবে, ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই ত্বরণ প্লাস চিহ্ন নিয়েছি, এ এস এর মান এখান থেকে বার করে নিব, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে এম এ এস এর মান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, তাহলে হচ্ছে কি হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যত কি ডাব্লিউ এর মান যত আর গতিশক্তির পরিবর্তন তত, অতএব ডাব্লিউ ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি বা ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। সাধারণভাবে সংরক্ষী বলের জন্য কনজারভেটিভ ফোর্সের
ক্ষেত্রেই শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সংজ্ঞায়িত করা যায়। তবুও স্থিতিশক্তির যে পরম মান অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ডিফাইন্ড নয়, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ডিফাইন্ড। স্থিতিশক্তি, পরম স্থিতিশক্তিকে সংজ্ঞায়িত করতে পারি না আমরা প্রকৃতপক্ষে স্থিতিশক্তির যে পরিবর্তন, ডিফারেন্স, সেই চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিকে সংজ্ঞায়িত করতে পারি। কিভাবে? যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতি থেকে যদি বিচ্যুত করা যায়, এই যে স্বাভাবিক কথাটা লাগালাম, কোনো বস্তু স্থিতিশক্তি বলে। এই স্থিতিশক্তি বলতে পরম স্থিতিশক্তি না, প্রকৃত স্থিতিশক্তি না। বলতে এই স্থিতিশক্তি বলতে প্রকৃতপক্ষে পরম স্থিতিশক্তি নয়। পরম স্থিতিশক্তি নির্ণয় করা অসম্ভব। একটা রেফারেন্সের মাধ্যমে একটা নির্দেশ তলের সাপেক্ষে স্থিতিশক্তিকে নির্ণয় করতে হয়। যেমন বলি যে অভিকর্ষীয় স্থিতিশক্তি, একটা বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় রাখা আছে, তো এইচ উচ্চতা নিয়ে গেলে তার স্থিতিশক্তি কত? mgh। এটা তার প্রকৃত স্থিতিশক্তি না। ভূপৃষ্ঠের স্থিতিশক্তিকে 0 ধরে নিই আমরা, এটা রেফারেন্স লেভেল, যেখানে u = 0। এখানে যদি 0 ধরি তাহলেই h উচ্চতায়, অবশ্যই h <= রেডিয়াস অফ আর্থ, তাহলে h উচ্চতায় স্থিতিশক্তি কত? mgh। অভিকর্ষীয় স্থিতিশক্তি ভূপৃষ্ঠের mgh। ভূপৃষ্ঠের স্থিতিশক্তি 0 ধরে, এটা যদি 0 হয়, এটাকে যদি রেফারেন্স লেভেল মনে করি, এখান থেকে উচ্চতা শুরু হলো, এটার স্থিতিশক্তি যদি 0 হয় তাহলে এখানকার স্থিতিশক্তি কত হবে? mgh। প্রকৃতপক্ষে mgh এই বিন্দুর স্থিতিশক্তি না, এই ভূমি থেকে h উচ্চতায়, ভূমি থেকে h উচ্চতায় যে স্থিতিশক্তির পার্থক্য সেটা mgh। এটাকে 0 ধরলাম তো এটা mgh, এটা যদি 2 ধরতাম তো mgh + 2। ভূমির স্থিতিশক্তি আমরা 0 ধরে নিই, ভূমির স্থিতিশক্তি 0 ধরে নিই, প্রকৃতপক্ষে 0 নাও হতে পারে। সাধারণভাবে কনজারভেটিভ ফোর্সের বেলায় এই পোটেনশিয়াল এনার্জিটা চিন্তা করা হয় যে
যেমন ইলেকট্রোস্ট্যাটিকের বেলাতে বলি অসীম দূরত্বকে পোটেনশিয়াল এনার্জি শূন্য ধরি। অভিকর্ষ স্থিতিশক্তির বেলায় ভূমির স্থিতিশক্তিকে শূন্য ধরি, তাহলে এইচ উচ্চতায় mgh। পার্থক্যটা, অরিজিনালটা হচ্ছে পার্থক্য, এটা পরম মান না যে এইচ উচ্চতায় স্থিতিশক্তির পরম মান mgh, না। ভূমি যদি 0 হয় তাহলে এটা mgh, ভূমিকে যদি 0 ধরি তাহলে ওটা mgh, এইচ পার্থক্যের জন্য। প্রকৃতপক্ষে স্থিতিশক্তির পরম মান পাওয়া যায় না, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির সংজ্ঞা ডিফাইন করা যায়। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। মানে এটা ইনিশিয়াল, এটা ফাইনাল পজিশন, নেগেটিভ ওয়ার্ক ডান কনজারভেটিভ ফোর্স, অভিকর্ষ বল কনজারভেটিভ ফোর্স, তাহলে ডেল্টা ইউ পাবো। কীভাবে? এম ভরের বস্তু রয়েছে, এম ভরের যদি বস্তু থাকে তো অভিকর্ষ বল কত? mg। নিচের দিকে বস্তুটাকে এখান থেকে উপরে তুললাম, কত সরণ হলো? h সরণ হলো। অতএব ওয়ার্ক ডান কী হবে? এফ এস কস থিটা। বল হচ্ছে mg, এস হচ্ছে এইচ, থিটা কত? সরণ উপরের দিকে, বল নিচের দিকে, 180 ডিগ্রি, তাহলে কস 180 মাইনাস mgh। মাইনাস mgh হচ্ছে ওয়ার্ক ডান কনজারভেটিভ ফোর্সে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন। এই ওয়ার্ক ডানকে যদি আরও মাইনাস করে দিই তাহলে মাইনাস ওয়ার্ক ডান হচ্ছে মাইনাস mgh। এটা কনজারভেটিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে কত আসছে? mgh। এটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অরিজিনাল। এখানে 0 ধরলে তাহলে এইটুকুন উঠলাম, মানে কতটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো? mgh। এবার স্প্রিংয়ের স্থিতিশক্তি, একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় যেমন রয়েছে তাকে বাহ্যিক বল প্রয়োগ করে যদি টানা যায়, আমি যে কৃতকার্য করলাম সেটা তার মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে মনে করলাম একটা স্প্রিং রয়েছে, এখানে এখানে একটা বস্তু রয়েছে, তাহলে স্প্রিংকে যদি x পরিমাণ স্বাভাবিক অবস্থা থেকে x পরিমাণ যদি বৃদ্ধি করা যায়, x পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে কি হবে? স্থিতিস্থাপক ধর্মের কারণে তার একটা প্রত্যনয়নকারী বল থাকবে, রেস্টোরিং ফোর্স, সেটা কি হবে? মাইনাস কে এক্স। যদি এদিকে টানি, যদি এদিকে টানা যায় তাহলে মাইনাস কে এক্স এদিকে হবে প্রত্যনয়নকারী বল। মনে করলাম এক্স বৃদ্ধির পর যে প্রত্যনয়নকারী বল হলো এফ, রেস্টোরিং ফোর্স বলা হয়। এই রেস্টোরিং ফোর্স আর অল্প পরিমাণ বৃদ্ধির জন্য ডিএক্স পরিমাণ বৃদ্ধির জন্য স্থির থাকলো, মানে এক্স পরিমাণ যখন দৈর্ঘ্য বৃদ্ধি করেছি তখন রেস্টোরিং ফোর্স মাইনাস কে এক্স। এবার আরও ডিএক্স পরিমাণ বৃদ্ধি করলাম, ডিএক্সটা এত নগণ্য টেন্স টু 0, ডিএক্স টেন্স টু 0, যে এফটা স্থির আছে ওই মুহূর্তের জন্য। যদিও এটা হচ্ছে পরিবর্তনশীল বল, কিন্তু ডিএক্সটা এত নগণ্য যে এক্সটা ওই মুহূর্তে এফ এর পরিমাণটা স্থির আছে। তার কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স। তার মোট কৃতকার্য মনে করলাম 0 থেকে এক্স পরিমাণ বৃদ্ধি করতে, তাহলে এফ ডট ডিএক্স, এফ এর মান মাইনাস কে এক্স, কত? 0 থেকে এক্স মাইনাস কে এক্স স্কোয়ার বাই 2। এক্স পরিমাণ বৃদ্ধি করলাম, সেই কারণে মাইনাস কে এক্স রেস্টোরিং ফোর্স বা প্রত্যনয়নকারী বল তৈরি হলো। এবার তার থেকে অল্প পরিমাণ বেশি বৃদ্ধি করলাম ডিএক্স, অর্থাৎ এক্স প্লাস ডিএক্স যখন হলো দৈর্ঘ্য, তখনও এফই থাকলো প্রত্যনয়নকারী বল। ডিএক্সটা এত ছোট সেই জন্য প্রত্যনয়নকারী বল এফই থাকলো।
তাহলে ডিএক্স পরিমাণ বৃদ্ধির জন্য কৃতকার্য কত? বল ইন্টু সরণ। তাহলে এরকম কার্যগুলোকে যদি যোগ করি, ইন্টিগ্রেট করি, তাহলে এক্স পরিমাণ বৃদ্ধির জন্য কতটা ক্রিয়া করতে হচ্ছে এটা। এবার আমরা কি জানি? আমরা জানি যে স্থিতিশক্তি নিশ্চয়ই পরম স্থিতিশক্তি না, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, মানে স্বাভাবিক অবস্থানে যখন থাকে একটা স্প্রিং, তার পোটেনশিয়াল এনার্জি 0 ধরি, তার তুলনায় কতটা বৃদ্ধি পেল? তাহলে স্থিতিশক্তির পরিবর্তন ডেল্টা ইউ, বা যাকে আমরা ইউ হিসাবেও অনেক সময় ধরে নিই, কিন্তু প্রকৃতপক্ষে এটা স্থিতিশক্তির পরম মান না। স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস অফ ওয়ার্ক ডান ইন কনজারভেটিভ ফোর্স ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, ফাইনাল পজিশন। তাহলে কি হচ্ছে? মাইনাস, এটা কনজারভেটিভ ফোর্স, স্প্রিং ফোর্স, তাহলে মাইনাস কে এক্স স্কোয়ার আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।